সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আজকের অতিথি স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার কাছে আমি প্রথমে যেটা জানতে চাই যে একটা মানুষকে আমরা দেখি যে উনি হয়তো বা একটি প্রফেশনে আছেন বা দুটি কাজ করছেন, কিন্তু আপনাকে আমরা দেখি আপনি শিল্পের নানা ক্ষেত্রে, আপনি চলচ্চিত্র নির্মাণ করছেন, স্থাপত্য করা যাচ্ছেন, আপনি ছবি তুলছেন, আপনি আবার বই লিখছেন। যে এতগুলো পেশায় আপনি আসলে মাথার ভিতর কী চলে, আপনি আসলে কী করতে চান? মাথার মধ্যে চিন্তা চলে প্রথম কথা। আর এই প্রশ্নটা এমন না যে নতুন শুনছি তা তো না, এটা তো আমাকে অনেক ছোটোবেলা থেকেই শুনতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমি যে সময়কার মানুষ, আমি আমার সবচেয়ে বড় স্মৃতির কথা বলবো যে আমার কৈশোরে তো মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিষয়টা কী ছিল? আকাঙ্ক্ষাটা কী? স্বাধীনতা। তো স্বাধীনতা মানে আমার চিন্তার স্বাধীনতা সবার আগে, রাইট? তো চিন্তার স্বাধীনতা করতে গেলে আপনি যদি একটা জীবনকে একটা বই হিসাবে দেখেন, তো বইয়ের তো অনেক পাতা থাকে। সৃজনশীল চর্চা, সৃজনশীল পেশা, সৃজনশীল লেখাপড়া কী জিনিস? বিষয়টা তো একটা সময় এত স্পেসিফিক ছিল না, খুব খোলা আকাশ ছিল। সেখান থেকে চর্চা করতে করতে মানুষ বেছে নিত। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এগুলো তো সম্পর্কিত, একটার সাথে ভীষণভাবে সম্পর্কিত। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আসলে আমি আসলে বুঝতে চাই, আমি প্রকৃত একটা প্রফেশন হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। এই জন্যে, কারণ আমাকে একটা স্বাধীন দেশের, ওই সময় কিশোর ছিলাম, আমার আবেগ ছিল বেশি, একটা অপরিণত চিন্তাও ছিল। সেটা আমি এখনও হয়তো অপরিণত আছে, কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা পরম্পরার অংশ হতে চাই। অর্থাৎ আমি যদি আজকে একটা জায়গায় শুধু নিজের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমি পরের প্রজন্মের সাথে কোনোভাবে যুক্ত হতে পারবো না। আমি যেমন চাইতাম যে আমি ছবি আঁকার বিষয়ে লেখাপড়া করবো, আর্ট কলেজে পড়বো। কারণ আমার বাবা ছিলেন একজন নিতান্তের মধ্যবিত্ত পরিবারের। একটা জায়গায় তুমি বাস্তববাদী, সবার আগে চিন্তা করছেন আমার ছেলে যেন খেয়ে পরে বেঁচে থাকে। তা এই যে একটা মাথায় চিন্তা যে আমার সৃজনশীল কিছু করা মানে না খেয়ে থাকতে হবে, এটা তো অন্য কেউ তৈরি করে দেয়নি, এটা আমাদের দেশের কেউ না কেউ তো তৈরি করেছে এই জিনিসটা, তাই না? সেই জায়গা থেকে মনে হলো যে আমাকে এটা পারতে হবে কোনোরকমভাবে। এই যে স্থাপত্যকলায় কাজ, এটার শুরুটা আসলে কীভাবে হয়েছিল? আপনি কীভাবে এই পেশায় আসলেন? আচ্ছা, এটা হয়েছে কি, ধরেন আমার তো খুব ভালো ধারণা ছিল যে আর্কিটেকচার মানে প্রফেশনটা কীভাবে চর্চা করতে হয় বা আর্কিটেক্টরা কী রোল প্লে করে। আমি পড়ার পরে যেটুকু বুঝলাম, যে আমি দেখলাম যে আসলে আমি যদি কাজটা এভাবে করতে চাই, হয় আমাকে সবার মতো করে নিয়ম মেনে দাস হিসেবে কাজ করতে হবে, অথবা নিজস্ব অস্তিত্বটাকে আমাকে আরেকভাবে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। তা আমি পরেরটাতে রাস্তা বেছে নিয়েছি। আমি যেহেতু অন্যান্য পেশায় কাজ করতাম আগে, সেইভাবে আমি কিন্তু ঢাকা শহরে একসময় প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট ডিজাইন করেছি। হোয়াইট ক্যাসেল, বুখারা, অ্যাসপারাগাস, সান্তুর, সবশেষে ভূত করেছিলাম। এটা ছিল হচ্ছে আমার, বলতে পারেন, আমার এক ধরনের মানুষের সাথে সম্পর্কের জায়গা। আসলে ধাপে ধাপে একটু একটু করে রেস্টুরেন্ট, তারপর বাড়ি, তারপর একটু অফিস, একটু কারখানা করতে করতে এখন একটা আমরা কমিউনিটি ডিজাইনের কাজের মধ্যে ঢুকে গেছি, মানে যেটা আমাদের জন্য ভীষণ একটা আনন্দের বিষয়। গণস্থাপত্যকলার কথা, মানে মানুষের সাথে স্থাপত্যের সম্পর্ক যেটাকে বলবো আর কি। আমি প্রথমে ডাক্তারি পড়েছি কিছুদিন, তারপর সেখান থেকে আর্কিটেকচার করতে শুরু করলাম। এইটা করতে গিয়ে আমার মনে হচ্ছে আমার আকাশটা এত বেশি খোলা, এবং আমি যে কাজটা করবো আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে হয় যে আমি যে পেশায় কাজ করি না কেন, সেই পেশার আভাটা যেন চারপাশে ছড়ায়। আমি স্থপতি, আমার সাথে কাজ করে নির্মাণ করবি না, তাদের একটা প্রফেশন তৈরি হলো। কারো মেটেরিয়াল সাপ্লাই, তাদের একটা প্রফেশন তৈরি হলো। গ্রাফিক ডিজাইন, তাদের একটা প্রফেশন তৈরি হলো। তার মানে আমি একটা, যদি আমার পেশায় জোরালো হয়, তার মানে আমাকে কেন্দ্র করে আরও 4-5টা পেশা গ্রো করছে, রাইট? একটা জীবিকার তো অনেকগুলো ভাগ থাকে। আর্কিটেকচারটা দিয়ে আমি আমার জীবনযাপন করি, চলে। সেখান থেকে আমার মনে হচ্ছে আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, আমাদের এখানকার যারা একেবারে তরুণ, যারা সৃজনশীল যারা হবে, তাদেরকে যদি কন্ট্রিবিউট করতে পারি, না কেন, জীবনটা একটা, আমি চেষ্টা করবো না কেন? আমার এখনকার অবস্থানটাকে, আমি আবেগ ছিল আমার প্রচণ্ডভাবে, এখন আবেগ নাই তা বলবো না, কিন্তু আমি অনেক বেশি বাস্তববাদী। কেন? কারণ আমার সহকর্মীরা সবাই একদম তরুণ, আমার বয়সের অর্ধেক তাদের। আমি যদি বাস্তববাদী না হই, তাহলে কী হবে? ওরা কিন্তু রাস্তাটা খুঁজে পাবে না। ওদের আবেগ আর আমার বাস্তবতার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে। সমাজে অনেক অসঙ্গতি দেখি, অনেক অন্যায় দেখি, সেগুলো নিয়ে শিল্পী মানুষে অনেকভাবে আমরা আহত হই, মানুষের অনেক আচরণে। এই সমাজে আপনি নিজেকে খাপ খাওয়াতে পারেন? পৃথিবীতে এই সংগ্রাম থাকাটাই স্বাভাবিক ব্যাপার, কোথায় কম কোথায় বেশি। তো আমি মনে করি যে আসলে এটা হচ্ছে ঢেউয়ের মতো একটা বিষয়, যে কখনো বেশি উঠবে, কখনো কম হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা সবাই আক্ষেপ করে, যে স্বাধীনতার এত বছর পরে এত কিছু হলো না, তাহলে আমরা ভূমিকা পালন করিনি। সেই জায়গাতে আসলে যে অসঙ্গতির কথা বলেন, সেটা তো আমাদের দেশে হয়ে গেছে সম্ভব। অন্যায় এত বেশি অন্যায়কারীরা প্রশ্রয় পেয়ে গেছে, এবং তারাই সব কিছু চালায়, যেহেতু ক্ষমতার মূল জায়গাগুলোতে অন্যায়কারীরাই বসে আছে। তা আপনি তখন কী করবেন? তখন আপনাকে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য যা কিছু করার চেষ্টা করতে, ওইটা একটা কৌশল।
এবং সৃজনশীল প্রফেশন বা কাজের একটা বড় কাজ হচ্ছে সেই কৌশলটাকে পরিণত করা। এই শহরের জীবনযাপন আপনার কাছে কেমন ধরা দেয়? আমাদের প্রতিদিন একটা অনেক রকম সংগ্রাম করে শহরে টিকে থাকতে হয়, তাই না? তো আমি একদম স্পেসিফিক একটা জায়গায় আসি, মানে তারপর তাহলে কারণ এটা নিয়ে ঢালাও মন্তব্য করার পরে আমার করে এগুলো আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে, শেষটা কোথায়? একটা জায়গায় শেষ তো হতে হবে, তাই না? শেষ কখন হয়? যখন একটা সভ্য সমাজ গড়ে ওঠে, যে সভ্য সমাজের সংস্কৃতি থাকে, নাগরিক হওয়ার সংস্কৃতি, নগরে বাস করার সংস্কৃতি, তাই না? এগুলো তো হতে হয়, না হলে তো হবে না। আমরা এত ধর্মপ্রাণ এত কিছু নিয়ে চিৎকার করে যাচ্ছি, আপনি দেখবেন যে বয়ানে শেষ হয়ে যাচ্ছে সব কিছু। সততার কথা বলছে না তো কেউ, কারণ সততা বললে তো অনেক কিছু পালন করছে না, তো না বললে তো হারিয়ে ফেলতে হবে সেটা। এটা কেউ বলছে কলোনিয়াল প্রভাব, যে আমাদের যেহেতু আমাদের একসময় আমরা একটা শাসনের মধ্যে বড় হয়েছে, আমাদের মধ্যে স্বাধীনতা আমাদের জন্য, আমরা হচ্ছে যোগ্য জাতি না যারা আমরা স্বাধীনতা উপভোগ করতে পারবো। তো সব কিছু আপনি শহরের কথা বলেন, শহর তো একটা ছোট্ট জিনিস, পুরো দেশের জায়গায় আপনি যান, যে একটা দেশে এত চমৎকার একটা দেশ যেখানে মাটি উর্বর প্রচণ্ডভাবে, যেখানে আমাদের গাছপালা থেকে মানুষের এবং আমাদের যত কথা বলি সংস্কৃতি আমাদের মূল শক্তি। সংস্কৃতি মানে শুধু গান বাজনা করা নো, এই বিষয়গুলো ধরেন আমার কথা হচ্ছে এগুলো তো আমরা যে ছিল সবসময়, আমরা দিনে দিন ধ্বংস করে ফেললাম। তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা এই সব প্রশ্ন বৃত্ত থেকে বেরোতে চাই, আসলে এগুলো তো আমরা শুনে ফেলেছি সব কিছু। কোনো সমাধান কি আছে, সম্ভাবনা? ওই যে সম্ভাবনা অবশ্যই আছে, সম্ভাবনা আছে দেখেই তো আমরা প্রজন্মের দিকে তাকাই। আমি যেটা মনে করি আসলে যে মূল জায়গাটাতে গন্ডগোল, যেটা আমাদের যে একটা কালচার থাকে, যে একটা সুস্থভাবে টিকে থাকার, সততার বা একটা চিন্তার, ওই জায়গাতে আমাদের প্রথম থেকে একটা ভীষণ রকম ঝামেলা হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ আমাদের আগের প্রজন্মে যারা, তারা দায়িত্বটা পালন করেননি। তাদের এত আকাঙ্ক্ষা ছিল আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সব কিছু খেয়ে ফেলবো, তোরা কে? এটা করতে গিয়ে স্যার সব কিছু তারা নিজের পকেটে ঢোকানোর চেষ্টা করেছে। আপনি দেখেন কেন তাদের জমি জমা এটা সে সব কিছু তাদের, এবং বয়স হয়ে গেছে, তারা কিন্তু এখনো বহাল তবিতে ক্ষমতায় আছে। যে কারণে হচ্ছে কি, ওই প্রজন্মের মানুষরা ওরা শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, ধর্ম বলেন, সব কিছু সম্পর্ক বলেন, দেশের যা কিছু আছে, নদী নালা যা কিছু ছিল, খেটে সাফ করে ফেলছে। কিন্তু তো একটা সোসাইটির যখন ইন্সপিরেশন না আপনি পাবেন না কোনো একটা জায়গা থেকে, তখন ওই জায়গাতে আমাদের স্ববিরোধীতে আমাদের মূল শত্রু আসলে ওইটার জন্য আসলে শহর বলেন যাকে, এটার প্রকৃত উত্তর দেওয়াটা আসলে সম্ভব না। প্রত্যেকটা মানুষের যার যার নিজের বিবেচনাবোধের জায়গা থেকে যদি একটু তারা চিন্তা করেন, তাহলে মানুষটা স্বস্তি পাবে, আর কিছু না। অনেক বই দেখতে পাচ্ছি এবং আপনার কাজগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আপনার কাজের পেছনে একজন নিবিড় পাঠক আছেন। তো আপনার জীবনযাপনে আসলে বই আপনাকে কীরকম সঙ্গ দেয়? সার্বক্ষণিক আমার বই পড়াটা একটু মানে কী বলবো, আজব ধরনের। আসলে আমি নির্দিষ্ট কোনো বই একবারে পড়তে পারি না। আমি আসলে একসাথে হয়তো 2-3টা বই পড়ি। ধরেন যে আমি এখন বসে একটা গল্প বই পড়লাম, চিন্তা করলাম, ওইটা নাই। আমাকে যেহেতু 2-3টা প্রফেশনে কাজ করতে, আমাকে কখনো সিনেমার স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, তখন ওইটাকে দুটো কারণ। একটা হচ্ছে আমাকে কখনো সূত্র বের করতে হয়, আমার সহকর্মীরা তারাও তো আমাকে সহযোগিতা করে, বা আমাকে পড়ে খুঁজে বের করতে হয়। আর একটা কখনো কখনো আমাকে নিজেকে সমৃদ্ধ করার জন্য করতে হয়। আমি একটা গান লিখছি, গান লিখে সুর করে দিচ্ছি, হওয়ার পরে প্রথম মিউজিশিয়ান, তারপরে একজন আপনার শিল্পী, তারপরে আরেকজন যিনি যন্ত্র মানে শিল্পী, তিনি রেকর্ডিস্ট, অন্য প্রত্যেকে একটু উপার্জন করছে। এটা আনন্দের বিষয় না এটা। আমি একটা জিনিস কাজ করলাম, সেই জন্য আর একটা গ্রুপ অফ পিপল মাঝখানে গানও তৈরি হয়ে গেল একটা। এর চেয়ে আনন্দ কী হতে পারে? আপনার গান আপনি নিজে কখনো গেয়েছেন? না, গাইলে সুর দিয়ে কী করে? না, সুর দিয়েছে সেটা তো পরে আমরা দেখছি অন্য শিল্পীরা গাচ্ছে। আমাকে তো প্রথমে আমাকে রেকর্ড করতে হয়, তারপরে আমি পাঠিয়ে দিই। আমি তো গান শেখা মানুষ না। সেটা নিজেরটা প্রচার করেন না কেন? কেন করি? এটা আমার জন্য না। এইটা একটা রিক্রিয়েশনের বিরাট বড় অংশ, কিন্তু উদযাপন যেটাকে বলি আমরা, জীবনটাকে উদযাপন করাই তো সবচেয়ে বড় জিনিস। এবং সেটা তো ক্ষণিকের উদযাপন কিন্তু না, এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু তো ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমার কাছে যে আমি একটা ভাবলাম, চিন্তা করলাম, আমারটাকে একজন নিয়ে করে ফেললো, এর চেয়ে আনন্দে কী হতে পারে? এখন আপনি গান শোনা বা সিনেমা দেখা এগুলো রোজ হয় আপনার করেন? কিন্তু পার্ট অফ মাই ওয়ার্ক। আমি যেমন সিনেমা সামনে করবো, একটা রেফারেন্স বাইর করতে হয় যে আচ্ছা এই ছবিটার মধ্যে ছবি কি আগে হয়েছে, কী কিছু হয়েছে, আমার সহকর্মী আছেন, তাদেরকে বলো চলো ছবিটা দেখে ফেলি। আচ্ছা আমরা এরকম বিল্ডিং বানাচ্ছি, আচ্ছা আমরা যেহেতু আমাদের একটা মানে স্বভাব আছে, আমরা নতুন কিছু করতে পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার জীবন যেভাবে কাটানোর স্বপ্ন দেখেছেন বা দেখতেন, সেই জীবন আপনি এখন কাটাচ্ছেন যেমন চেয়েছেন? নাহলে এই এত মানে কি বলবো, এত স্পিরিট নিয়ে কথা বলতে পারতাম না। আমি অনেক ভাগ্যবান না, মানে একটা দেশের জন্মে ধরেন স্বাধীনভাবে কোনো অন্যায় না করে অর্থ উপার্জন করতে পারলাম, যেটুকু আমার দরকার ছিল।
তারপরে আমার সম্পর্কের সাথে আমি কখনো প্রতারণা করিনি, রাইট? ভেঙে গেছে, গড়েছে, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পুত্রকন্যা আছে, আমি খেয়ে পরে বেঁচে আছি, এতগুলো মানুষকে ধরেন আমার মেধা দিয়ে আমি সক্রিয় রাখতে পেরেছি। এর সাথে এর চেয়ে সবাই আর কি চাই? আমি একটা পার্ট তো থাকে যেটা আমরা অভিনয়টা করি আমরা, তো সেই অংশটাতে আমি বলবো যে আমি কম করি। আর হ্যাপিনেসের কথা যদি বলেন আমাকে, অনেকাংশে আমি হ্যাপি। আমার কোনো ঋণ নেই, ওরকম ঝামেলা নেই, অন্যায় করে কোনো কিছু নেই কারো কাছে, প্রচণ্ড সবভাবে চলার চেষ্টা করি, অসম্ভব রকমভাবে। আপনার কাছে জীবনের অর্থ কি? জানি না এখন আসলে জীবনের অর্থ অনেক কঠিন প্রশ্ন, এটা এত সোজা না। আমি মনে করি যে আসলে সত্যটাকে খোঁজা একটা বড় কাজ। বয়সটা কি? বয়স আছে ধরুন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সাথে সাথে মানুষের এক ধরনের দায়িত্ববোধ জাগে, স্যাটিসফ্যাকশন জাগে, কন্ট্রিবিউট করার ইচ্ছা জাগে, সবগুলো জানলাকে করে রাখতে হয়। যেহেতু ঈদ চলছে, ঈদ নিয়ে একটু কথা বলি। আপনার শৈশবের ঈদের স্মৃতি এবং এখনকার ঈদ কেমন কাটে, দুটা যদি মিলিয়ে? মানে হয় কি যে ঈদটা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক ছিল না ছোটবেলাতে। উৎসব ছোটবেলাতে যেটা দেখেছি যে আমাদের বাড়ি ছিল যেখানে, সেখানে আমাদের আশেপাশের সবাই অন্যান্য ধর্মের মানুষজন ছিলেন। তো ওই সময় যেটা ছিল যে আমরা যখন রোজা চলতো তখন আমাদের ওই সময় ইফতারের কালচার বা অন্য যা কিছু ছিল খুব ইন্টারেস্টিং ছিল। কমিউনিটির একটা আলাদা উদযাপন ছিল। আবার অন্য ধর্মের জন্য একই রকম ছিল। ঈদের সময় সামগ্রিক সবচেয়ে বড়, বিশেষ করে আমাদের দেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, একটা ঈদের সময় সবচেয়ে বর্ণাঢ্য জিনিস ছিল। তো সেই হিসাবে আমি মনে করি যে একটা সম্পৃক্ততা ছিল সম্পর্কের, অদ্ভুত ধরনের। আমাদের পুঁজিবাদী মানে এই সমাজ ব্যবস্থায় যেটা হয়, এটা একটা বেচা বিক্রির একটা উৎসব হয়, আর তো কিছু হয় না। উৎসবের মূল ব্যাপারটা হচ্ছে মানুষের স্মৃতি তৈরি করে দেওয়া, আর তো কিছু না। স্মৃতি তৈরি করার জন্য একটা যা যা করতে পারি, তো ওই স্মৃতিটা আমাদের ওইটাই থেকে গেছে, পরের আর অন্য কিছু হয়নি। হ্যাঁ, এখন যেটা হয় খুবই ধরেন একটা দায়িত্ববোধের ঈদ হয় আর কি, তাও একটা ভালো লাগা হয় অবশ্যই, একটা সবার আনন্দ দেখতে অদ্ভুত ভালো লাগে। আমরা জানতে চাই যে বিভিন্ন উৎসব এবং উদযাপন, এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন? ব্যাপারটা তো এরকম না, দিন তারিখ মেনে তো উদযাপন হবে না, বা একটা কিছু দিবস আসলে ওই দিন উদযাপন করলাম, এটা খুব একটা উদযাপনের সত্য বলে একটা কথা আছে। উদযাপন তো প্রতিটি মুহূর্তের উদযাপন হয় আসলে। ওই উদযাপনটা যদি দায়িত্ববোধের মধ্যে ঢুকে যায়, তা ওটা আরও একটা প্রকাণ্ড আকার ধারণ করে। এই যে কাজগুলো করছি আমরা, ধরেন স্বাধীনতার যে আমাদের 50 বছর যে হলো, এটা কবে হয়েছে, কি হয়েছে? আপনি কোনো মেমোরি বলতে পারবেন না। আমরা 15 বছর ধরে উদযাপনটা করার চেষ্টা করছি, একটু একটু করে। সেটার অংশ হিসেবে আমরা যেমন এই যে গানের প্রকল্প করলাম, 9টা ছবি বানাচ্ছি, আমরা হাসপাতাল করার চেষ্টা করছি। তার মানে এই পুরো কাজটা করতে এটাও একটা উদাহরণ উদযাপন। সেটা আপনার 9টা সিনেমার নামেও আপনি একটা পার্ট। আমার একসাথে আনুষঙ্গিক অনেকগুলো কাজ, সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে ওই উদযাপনের সত্যটা যদি আমরা বুঝি, লোক দেখানো উদযাপন যদি না হয়, তাহলে কিন্তু প্রকৃত উদযাপনটা হয়। আমার এই কথাটা শুনে হয়তো পরিণত বয়স্কের যারা আমাদের দাদি বা নানি যারা, তারা বলবে না এই কথাটা ঠিক, কিন্তু বাকিরা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি উদযাপনের ট্রুথফুলনেসটা কোথায়, তার একটা বড় লাভ পাবো। সেই লাভটা কি জানেন? আমার পরের প্রজন্ম, যাদেরকে আমরা ভাবি যে কিচ্ছু বোঝে না, ওরা এখনো বুঝতে শিখেনি, ওরা কিন্তু প্রকৃত অর্থে তখন সম্মানটা করতে শুরু করবে। এনামুল করিম নির্ঝর যদি আপনাকে বর্ণনা করতে বলি, সবসময় আমার নিজের কথা ভাবি না, সত্যি কথা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার সহকর্মীরা ভালো বলতে পারবে আসলে। হ্যাঁ, আমি একটা খুবই সামান্য একটা মানুষ। আমার বাবা নাম রেখেছিলেন নির্ঝর। ছোটোবেলা থেকে শুনেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমার একটা রাগ আছে যে স্বপ্নভঙ্গটা হয় না। প্রচুর স্বপ্ন ভেঙে গেছে। আমার একটা বই করার ইচ্ছা আছে, আমার যত ব্যর্থ প্রকল্প, প্রচুর জিনিস চেষ্টা করেছি, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি। কিন্তু আমার সবচেয়ে বড় যেটা আমার বলতে ভালো লাগে, আমি তো অনেক এগিয়ে যাইনি, কিন্তু পিছাইনি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ।